আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি। তোমরা যারা এইচএসসি 2026 রয়েছে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশের ওয়ান শট ক্লাস নিয়ে। তো ব্যাকরণের যে 30 নম্বর রয়েছে 6টি টপিকের উপর, এই 30-এ 30 কীভাবে তুমি পেতে পারো, 30-এর মধ্যে 30 তুমি কীভাবে পেতে পারো, তার জন্য কিন্তু এই ক্লাসটা দেওয়া হচ্ছে। তো অবশ্যই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর এই পিডিএফটা যারা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 018-018-50-77-4959 জাস্ট একটা SMS করো। ওকে ওকে, চলে যাচ্ছি আমরা মূল আলোচনায়। দেখো, গ্রামার যে বিষয়গুলো সহজ, ব্যাকরণ যে বিষয়গুলো সহজ, সেই বিষয়গুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছি। অর্থাৎ অত্যন্ত ইজিভাবে তুমি এগুলো অ্যান্সার করে আসতে পারবা। দেখো, এখানে প্রদত্ত শব্দগুলো সঠিক উচ্চারণ লিখো, যে কোনো 5টি। এখানে 8টি থাকে, এই 8টি থেকে তোমাকে যে কোনো 5টির অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, যে কোনো 5টি, 8টি থেকে 5টি লিখতে হবে। তো এরকমভাবে যেরকম দেওয়া থাকে, যেমন এখানে আছে অদক্ষ। অদক্ষ, এই উচ্চারণটা তোমাকে লিখতে হবে। তো টোটালি 8টা দেওয়া থাকবে, এখান থেকে যে 5টা তোমার ভালো লাগবে। তো তুমি উত্তর লেখার জন্য প্রদত্ত শব্দ লিখবা, তারপর লিখবা যে শুদ্ধ উচ্চারণ। ঠিক এভাবে প্রত্যেকটা অ্যান্সার করবা। এখন এখানে দেখো যে প্রথমটা কি আছে, অদক্ষ দেওয়া আছে, অদক্ষ। তো এই যে অদক্ষ, এই উচ্চারণটা আমরা কোনোভাবে কোনো মুখস্থ করা ছাড়াই কিভাবে আমরা লিখতে পারি। তো অদক্ষ যদি আমরা উচ্চারণটা করি তাহলে কি হয়, অদ দোক, এরপর কি খ, অদক্ষ, তাই না? অর্থাৎ যখন স্বরেও থাকি সাধারণত ওই জায়গায় কিন্তু ও চলে আসে, ও। তো এখন দেখো যে এই যে অদ, এটার মধ্যে 2টা শব্দ আছে, আর দোক এটার মধ্যে 2টা শব্দ আছে, আবার খো এটার মধ্যে একটা শব্দ আছে, কিছু খ, একটা শব্দ বা একটা বর্ণ আছে। তাহলে কমপক্ষে যখন 2টা থাকবে আর কি, 2টা বর্ণ যখন থাকবে, ওইটার মধ্যে তুমি অবশ্যই হসন্ত দিবা। ঠিক আছে, এই যে দয়ের নিচে এরকম হসন্ত দিলা। তারপরে এখানে কি আছে, এই যে ক যে আছে, এই কয়ের মধ্যে তুমি কি দিলা, হসন্ত দিলা। কারণ এই যে দোকের মধ্যে কি 2টা বর্ণ আছে কমপক্ষে, আর কিন্তু ক্ষয়ের মধ্যে একটা বর্ণ হওয়ার কারণে এখানে কিন্তু হসন্তর কোনো প্রয়োজন নাই। এইভাবে প্রত্যেকটা বিষয় যে এখানে যা যা আছে এগুলো যদি একটু খেয়াল করো তুমি, এইগুলা দেখে গেলে তোমার হুবহু এইগুলাই কিন্তু তোমার একদম কমন পড়বে। জাস্ট এইখানে যেগুলো আছে এইগুলো তুমি দেখে যাও, তাহলে এইগুলো থেকে তোমার কিন্তু 100% কমন পড়বে। ঠিক আছে, এখানে আমি মাত্র 50টি দিয়েছি, এই 50টি থেকে তোমার 100% কমন পড়বে। তো পিডিএফটা তোমরা নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, যাদের পিডিএফ লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS দাও। এবার আমরা চলে যাই যে 2-এর খতে, 2 নংয়ের যে খ, এই খ নাম্বারে কি আসে, 2 নংয়ের খ নাম্বারে আসে, খতে আসবে নিচের বানানগুলো শুদ্ধ রূপ লেখো। নিচের বানানগুলো শুদ্ধ রূপ লিখতে হবে। ধরো এই যে পিপিলিকা, এই বানানটা আসলে ভুল আছে, এই বানানটা তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। তো দেখো, যখন দেখবা যে হ্রস্বইকার এবং দীর্ঘইকার দুইটাই আছে, তখন সাধারণত আগে হ্রস্বইকার হয়, তারপরে দীর্ঘিকার হয়, তারপর একটা আবার হ্রস্বইকার হয়। এই সিরিয়ালটা তুমি মেনটেন করবা। যেমন এই যে পিপিলিকা বানানে কিন্তু হ্রস্বইকারও হয় আবার দীর্ঘিকারও হয়। এজন্য এটা প্রথমত হ্রস্বইকার হবে, দ্বিতীয়টা যদি থাকে তাহলে দীর্ঘিকার হবে, তৃতীয়টার মধ্যে আবার হ্রস্বইকার হবে, এইভাবে। বাট এখানে একটু ব্যতিক্রম বানানের মধ্যে 2টা আছে। একটা আছে, সেটা হচ্ছে মরিচিকা। মরিচিকা, মরিচিকা বানানে প্রথমে কিন্তু দীর্ঘিকার দিয়ে শুরু করতে হবে। মরিচিকা যে বানানটা আছে সেটার মধ্যে আবার দীর্ঘিকার দিয়ে শুরু করতে হবে। আবার দেখো বিভীষিকা, এটার মধ্যে কি প্রথমটা হ্রস্বইকার হয়েছে, বিভীষিকা, তার মানে প্রথমে হ্রস্বইকার, তারপরে দীর্ঘিকার, তারপর আবার হ্রস্বইকার।
আবার যদি ধরো এটা থাকে শারীরিক থাকলো, ধরো সাপোজ শারীরিক, শারীরিক বানানোর মধ্যে কিন্তু রস্বইকার দীর্ঘিকার আছে, বাট শারীরিক বানানো যেমন লিখি তাহলে শারীরিক, শারীরিক, ওকে, মানে প্রথমটা তাহলে এই ক্ষেত্রে দীর্ঘিকার হবে। সাধারণত এরকম রস্বইকার দীর্ঘিকার থাকলে প্রথমটা রস্বইকার দিয়ে শুরু হয়, কিন্তু যখন শারীরিক আর এই যে মরীচিকা থাকবে এই দুটা কিন্তু আগে রস্বইকার হবে, পরে এসে দীর্ঘিকার হবে। ওকে, এভাবে এই যে গীতাঞ্জলি বানানটা, গীতাঞ্জলি অঞ্জলিযুক্ত মানে রস্বইকার হয়, পেশাজীবী উভয়টা দীর্ঘিকার হয়েছে। এরপর আসি আমরা রস্যৌকার, যেটা হ্যাঁ রস্যৌকার যদি থাকে আবার দীর্ঘকারও আছে, এরকম বানানের ক্ষেত্রে কি হয়, প্রথমটা রস্যৌকার হয়, পরেরটা দীর্ঘকার হয়, পরেরটা আবার রস্যৌকার হয়। এইটা এইভাবে তাহলে মনে রাখতে পারো যে যেমন এই যে মুমূর্ষু, এখানে প্রথমটা রস্যৌকার হয়েছে, তারপরটা দীর্ঘকার হয়েছে, তারপরটা আবার রস্যৌকার হয়েছে, এভাবে মুহূর্ত। এছাড়া ইংরেজি যত বানান আছে, আর ইংরেজি বানানের মধ্যে যদি এসটি থাকে, এসটি, তাহলে ওইটা দন্তাশয় টয় হয়, সংযুক্ত দন্তাশয় টয় হয়। যেমন এখানে স্টল, হ্যাঁ স্টল, আমরা যদি স্টল বানানটা ইংরেজিতে লিখে তাহলে কি হয়, স্টল। তো এসটি আছে, যেখানে এসটি আছে ওইটার মধ্যে আমরা কি করব, দন্তাশয়টা যুক্ত করব। এছাড়া এখানে দেখো কিছু বানান দেওয়া আছে, এই বানানগুলো তোমরা খেয়াল করলে হবে। যে এখানে দেখো আছে কি অনশোয়া, এটা সঠিক বানান হচ্ছে অনশোয়া, তারপরে অপরুচি, তারপরে অপরাহ্ন, অপরাহ্ন, তারপর দেখো আকাঙ্ক্ষা, সঠিক বানানটা দেখে নাও, আশিস সঠিক বানান, হ্যাঁ এখানে দেখো তালব্য স, এরপরে মধ্যাহ্ন স দিচ্ছে, এটা ভুল, তো তালব্য সর পরে দন্ত্য স হবে। এরপরে দেখো উজ্জ্বল সঠিক বানান, ৪৯ সঠিক বানান, ঔচিত্য বা উচিত্য, কনিষ্ঠ, তারপরে কার্পণ্য বা কৃপণতা, তারপরে কুজ্জটিকা, কুজ্জটিকার সঠিক বানান, কৌতূহল, প্রতিযোগিতা। যদি তা থাকে, হ্যাঁ তা, তাহলে ওটা রস্বইকার হয়, আবার যদি তা না থাকে তাহলে দীর্ঘিকার হয়। যেমন প্রতিযোগিতার লিখতে গেলে রস্বইকার হয়েছে, আবার যদি প্রতিযোগী হইতো, বিষয়টা যদি প্রতিযোগী হইতো, প্রতিযোগী, প্রতিযোগী, তাহলে কিন্তু দীর্ঘিকার হইতো, ঠিক আছে। আবার তা থাকলে এই দীর্ঘিকারটা কি হইতো, রস্বইকার হইতো। তাহলে এই এই বিষয়গুলো টেকনিক্যালি তোমাকে দেখে দিতে হবে। এভাবে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা, চাকরি, ছাত্রীবৃন্দ, এরপরে জ্যৈষ্ঠ, তিতিক্ষা, দরিদ্রতা বা দারিদ্র, দুরবস্থা, দুর্বি, দীনতা বা দৈন্য, ন্যূনতম, পৈতৃক, পোস্টকার্ড, প্রণয়ন, প্রত্যুষ, প্রজ্জ্বল, তারপর আছে বহিষ্কার, বাঞ্ছনীয়, ব্যাকুলতা, বুদ্ধিজীবী, ভস্মীভূত, ভৌগোলিক, মনোকষ্ট। তো এই বানানগুলো যেগুলো দেখাচ্ছি তোমাদের, মনোযোগ, মলাট, শুশ্রূষা, সদ্ব্যবহার, সমীচীন, সান্ত্বনা, সৃজনশীল, এই বানানগুলো তুমি দেখে যেতে পারো, পাশাপাশি বোর্ড কোশ্চেনগুলো দেখে যেতে পারো। আশা করি এই 50টা দেখে গেলে এখান থেকে তোমার 5টা অন্তত কমন করে যাবে। যাচ্ছি 3 নঙ্গে, 3-এর খ। আমরা ম্যাক্সিমাম বিষয় রাখছি খ, যে অপশন তোমাদের প্রত্যেকটা পোস্টেরই ব্যাকরণের 2টা করে অপশন থাকবে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। খ নাম্বার হচ্ছে তুমি অ্যান্সার করবা। যে এখানে বলা হচ্ছে যে নিচের বাক্যগুলোর, নিচের শব্দগুলোর ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো।
তো এখানে দেখো বাক্যটা আছে যে তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা। ধরো এখানে তুমির নিচে দাগ দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি যে তুমির নিচে দাগ দেওয়া আছে, তাহলে এই তুমিটা কি? তুমিটা হচ্ছে একটা সর্বনাম। তাহলে এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর নামটা তোমার লিখতে হবে সর্বনাম। ঠিক আছে? তো এইগুলা আসলে অ্যান্সার করার কি একটা টেকনিকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যে 8টা যে ব্যাকরণিক শব্দ শ্রেণী রয়েছে, এই 8টার জন্য যেটা নিচে দাগ দেওয়া আছে ওইটা তোমার নামটা শুধু লিখতে হবে। তো এটা কিভাবে লিখবা তুমি? হ্যাঁ, তার জন্য আমাদের এই যে পিডিএফ, এই পিডিএফের মধ্যে সেই টেকনিকগুলো দেওয়া আছে। দেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণী টোটালি হয়েছে 8 প্রকার। এই যে বিশেষ্য, এটা দ্বারা কারো না কারো নাম বোঝাবে, কোনো কিছুর নাম বোঝাবে, কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাবে। সর্বনাম, তো বিশেষ্যের আমরা একটা কোড নাম্বার দিছি 1, এভাবে সর্বনামের দিছি 2। এই কোড নাম্বারগুলো একটা রহস্য আছে, খুবই ইন্টারেস্টিং। সেটা সেটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। নামের পরিবর্তে যা বসে, হ্যাঁ, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, ইহা, এটি, যিনি, তিনি, যাহা, তাহা, এইগুলো যখন উল্লেখ থাকবে তখন এদের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে হবে সর্বনাম। এরপরে দেখো বিশেষণ। বিশেষণ মানে হচ্ছে কারো দোষ গুণ অবস্থা, কারো দোষ গুণ অবস্থা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে বিশেষণ। আর এই বিশেষণের পরে অবশ্যই একটা বিশেষ্য থাকে, মানে কোনো না কোনো নাম থাকে। অর্থাৎ যদি দেখো যে কোনো ওয়ার্ডের সাথে, কোনো শব্দের সাথে দাগ দেওয়া আছে, তারপরে এসে কোনো না কোনো একটা নাম আছে, হ্যাঁ, ওটা তার নাম বুঝাইছে, কোনো কিছু নাম বুঝাইছে, তাহলে বুঝবো এটা কি বিশেষণ। ঠিক আছে? ওকে, এরপরে আমরা যাই যে ক্রিয়া। ক্রিয়ার কোড নম্বর হচ্ছে 4। আমরা বিশেষণের যে কোড নম্বর সেটা কত পেয়েছি? 3। এভাবে ক্রিয়ার হচ্ছে 4, ক্রিয়া বিশেষণের হচ্ছে 5, অনুসর্গ 6, আবেগের হচ্ছে 7। ঠিক আছে? আর এই যে যোজকের হচ্ছে 8, যোজকের হচ্ছে 8। এই যে কোড নাম্বারগুলো, এই কোড নাম্বারগুলোর একটা বিশেষ কারণ আছে। আমি যদি বলি সেই কারণগুলা, সেটা কীরকম, যেমন থাকলো ধরো তোমার সৎভাবে, সৎভাবে এটার নিচে দাগ দেওয়া আছে সৎভাবে। তো এই যে সৎভাবে যে দাগ দেওয়া আছে, এই যে সৎ, এই সৎটা কি? এটা একটা গুণের নাম, তার মানে এটা হচ্ছে বিশেষণ। তো আমরা দেখছি যে বিশেষণের কোড কত? বিশেষণের কোড হচ্ছে 3। এই যে এখানে দেওয়া আছে বিশেষণের কোড হচ্ছে কত? 3। তো এই যে 3 বসাইলাম আমরা। আর এই যে ভাবে, যে ঠিক আছে, এই যে ভাবে, এই ভাবের মধ্যে কি আছে? কয়টা অক্ষর আছে? 2টা আছে, ভা বে, তার মানে এখানে 2টা অক্ষর আছে। এই 2টা আছে যে এই 3-এর সাথে আমরা 2 যোগ করে দিলাম, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়ে যায়। এখন এই দেখো, এই যে 5 আমাদের কোড নাম্বার কত? কার করে? এটা ক্রিয়া বিশেষণ। তার মানে এটা হচ্ছে কি, উত্তরটা কি হবে? ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? আবার ধরো আমরা আরেকটা যদি বলি, সেটা হচ্ছে কি, ধরো বন্ধু সুলভ, বন্ধু সুলভ। তো এই যে বন্ধুর সাথে কি রয়েছে? সুলভ রয়েছে, বন্ধু সুলভ। তো দেখো, এই যে বন্ধু এবং সুলভ, বন্ধু এবং সুলভ, এখানে 2টা শব্দকে আমরা ভাগ করে নিলাম। তো বন্ধু অবশ্যই এটা একটা নাউন। নাউন মানে কি? বিশেষ্য। নাউন মানে হচ্ছে বিশেষ্য। তার মানে এটার কোডটা হচ্ছে 1। আমরা একে কি রাখছি? বিশেষ্য রাখছি, তাহলে এটার কোড হচ্ছে 1। আর দেখো, এই যে সুলভ, এখানে সু একটা, আবার লব একটা। ঠিক আছে? তার মানে এখানে সু একটা আছে, আর এই যে লব আছে একটা আছে, তাহলে 1 আর 1 যোগ করলে 2টা হইল এখানে। তাহলে এখানে 1 যোগ 2 সমান কত? 3। তাহলে এই যে 3-এর যে কোড, সেই কোডটা কত আমরা দেখি। 3-এর কি হচ্ছে? কার কোড? বিশেষণের কোড। তার মানে এটা হচ্ছে কি? বিশেষণ। তো এই টেকনিকে দিয়ে তুমি বিশেষ্য আর বিশেষণ আর ক্রিয়া বিশেষণ অত্যন্ত
ইজিভাবে বের করে ফেলতে পারো। ঠিক আছে, তারপর আরও যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুমি মাথায় রাখো, তাহলেই এই ক্রিয়া, ক্রিয়া মানে কোনো কাজ কর, কোনো কাজ করা বোঝাইলে সেটা হচ্ছে কি ক্রিয়া হবে। ঠিক আছে, কাজ করা বোঝাইলে ক্রিয়া। এরপরে ক্রিয়ার আগে মানে কাজ করার আগে বা পরে যদি কোনো কিছু থাকে, নর্মালি আগে যদি কোনো শব্দ পাও, ক্রিয়ার আগে যদি কোনো শব্দ পাও, সেটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। এরপরে বিশেষ্য বা সর্বনামের পরে যদি কোনো শব্দ পাও ওটা হচ্ছে অনুসর্গ। আর যদি আবেগ শব্দ, এটাকে আমরা আসলে চিনব কীভাবে, এটাকে আমরা চিনব যে আশ্চর্যবোধক, এই যে এরকম আশ্চর্যবোধক চিহ্নযুক্ত কোনো শব্দ দিলে ওটা যদি দাগ থাকে তাহলে ওটা তুমি কি বলবা বিস্ময়বোধক, আবেগ। হ্যাঁ, ওটা বলবা কি আবেগ। ঠিক আছে, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন যদি থাকে কোনো শব্দের সাথে ওইটার নাম দেবো আমরা কি আবেগ, ওটার নাম লিখতে হবে আবেগ। আর যোজকটা কি, যোজকটা হচ্ছে দুটি পদের মাঝখানে যা থাকে ওইটা হচ্ছে কি যোজক। যেমন সাধারণত এবং, অথবা, কিন্তু, এইগুলা কিন্তু দুইটা পদের মাঝখানে থাকে। যেমন আমরা যদি বলি যে গরিব কিন্তু সৎ, সাপোজ ধরো গরিব কিন্তু সৎ। ঠিক আছে, গরিব কিন্তু সৎ। ওকে, তো এই যে গরিব আর সৎ এই দুইটার মাঝখানে কি পড়ছে কিন্তু পড়ছে। এই কিন্তুটা কি এখানে যোজক, মানে এই গরিব আর সৎকে যুক্ত করেছে এই কিন্তু। ঠিক আছে, তো এইভাবে কি টেকনিক্যালি তোমাকে কিন্তু এই বিষয়গুলো দেখে যেতে হবে। আর আমাদের এই পিডিএফের মধ্যে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে যে এগুলা পড়ে গেলে ইনশাল্লাহ এগুলো থেকেই তোমার কমন আসবে। আমরা এই প্রত্যেকটা যে উদাহরণ রয়েছে সেগুলো এখন তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, যাতে করে তুমি সহজে এইগুলো পরীক্ষায় অনায়াসে অ্যান্সার করে আসতে পারো। ওকে, তো এই জন্য তোমাকে কী করতে হবে, এই যে ভিডিওটা কোথাও কিন্তু স্কিপ করা যাবে না। আমরা সর্বনামে ছিলাম, এরপর আমরা চলে যাই পরবর্তীতে। দেখো এখানে আছে যে সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, এতে সাদার নিচে দাগ দেওয়া থাকে, তাহলে সাদার নিচে দাগ দেওয়া থাকলে এটা হচ্ছে বিশেষণ। কোনো রঙের নাম থাকলে সাদা, কালো, লাল, নীল এগুলো যাই থাকুক, যে কোনো একটা রঙের নাম দিছে তাহলে এটা কি, এটা হচ্ছে বিশেষণ। বুঝিলাম এটা নিচে যদি দাগ দেওয়া দেয় থাকে তাহলে হচ্ছে ক্রিয়া। কোন ক্রিয়া লিখতে তা লিখতে হবে, তুমি জাস্ট ক্রিয়া লিখে দিবে। যথা ধর্ম তথা জয়, যথা বা তথা নিচে দাগ দেওয়া থাকলে এটা হচ্ছে যোজক। পহেলা বৈশাখের নিচে দাগ দেওয়া আছে সাপোজ, তাহলে এটা হচ্ছে বিশেষ্য। চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারলাম, তাহলে চাহিয়া দেখিলাম এটা হচ্ছে ক্রিয়া অথবা যৌগিক ক্রিয়া। তাই যে বায়ের নিচে বায় আশ্চর্য চিহ্ন আছে, বাহ বাহ। ঠিক আছে, বা বাহ এরকম থাকতে পারে, বাহ বাহ। এই এই যে আশ্চর্যবোধক চিহ্ন থাকার কারণে এটা হচ্ছে আবেগ শব্দ। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, যদি ঢাকার নিচে বা রাজধানীর নিচে দাগ দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে বিশেষ্য। অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটা সাধারণত কী হয় বিশেষ্য। আর এই দিয়ে কী বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে, নাম বুঝাইলে এটা কি হয়, এটা হচ্ছে বিশেষ্য হয়। তিনি আগামীকাল আসবেন, হ্যাঁ, তো এখানে ধরো তিনি নিচে দাগ দেওয়া আছে তাহলে এটা হচ্ছে কি সর্বনাম, এটা সর্বনাম। আহার নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে এটা আবেগ। ধীরে চলে মন, ধীরে চলো মন, তো এই যে চলো, চলা এটা হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়ার আগে যদি কোনো কিছু থাকে, এই যে ধীরে এটা নিচে দাগ দেওয়া যদি থাকে তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। রোগীকে সেবা করো, হ্যাঁ, তো এখানে রোগী একটা নাম বোঝাচ্ছে তাহলে এটা কি বিশেষ্য। আমরা যাব কিন্তু তিনি আসবেন না, এই যে কিন্তু আছে এই জন্য এটা যোজক। নদী আপন বেগে চলে, নদী আপন বেগে চলে, তাহলে নদীর নিচে দাগ দেওয়া আছে তাহলে বিশেষ্য। ছেলেটি মনোযোগ দিয়ে পড়ছে, তো এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ছেলেটি মনোযোগ দিয়ে পড়ছে, এই যে মনোযোগ দিয়ে পড়ছে, এই যে পড়ছের আগে আছে যেহেতু, মানে ক্রিয়ার আগে আছে যেহেতু, তাহলে মনোযোগ, মনোযোগ দিয়ে এটা নিচে দাগ দেওয়া আছে তাহলে এইটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। ছির মধ্যে আশ্চর্যবোধক চিহ্ন আছে, আবেগ শব্দ। করুণাময় তুমি প্রভু, করুণাময়
এটা যদি দাগ দেওয়া থাকে এরপরে একটা সর্বনাম আছে, বিশেষ্য বা সর্বনাম যদি কোনো শব্দের সাথে থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে বিশেষণ। দুঃখের চেয়ে সুখ বড়, এখানে দুঃখের চেয়ে সুখ বড়, এই দুঃখ এটা একটা বিশেষ্য, বিশেষ্যের পরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কি হয়, বিশেষ্যের পরে যদি থাকে সেটা হয় অনুসর্গ। সে নিজেই এ কাজ করেছে, তো এখানে এই যে সে নিচে দাগ দেওয়া থাকলে যে সর্বনাম। খোদা তোমার মঙ্গল করুন, এখানে তোমার নিচে দাগ দেওয়া থাকলে সর্বনাম। রহিম এবং করিম দুই ভাই, এখানে এবং এর নিচে দাগ দেওয়া থাকলে যোজক। তো এইভাবে খুবই সহজে কিন্তু এই বিষয়গুলো তুমি অনায়াসে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারো। ঠিক আছে, তো এটার জন্য তোমরা এই পিডিএফটা নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো 01850, আবার বলছি 01850774959। জাস্ট একটা SMS দিলেই আমি এটা তোমাদেরকে দিয়ে দিব, একদম ফ্রিতে দিয়ে দিব। ওকে, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী যে কোশ্চেনটা থাকে সেটাতে, আর সেটা হচ্ছে 4-এর কতে থাকতে পারে যে উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা আসতে পারে উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থদ্যোতকতা নেই, আলোচনা করো। তো এইটা যদি তোমার চলে আসে তাহলে আমি বলবো, আমি সাজেস্ট করবো এটা অ্যান্সার করার জন্য। ঠিক আছে, এটা যদিও কতে আসে তারপর আমি বলবো এটা অ্যান্সার করার জন্য। যে তোমার প্রশ্নে যাই আসুক যে উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো, এটা আসতে পারে, কিংবা আসতে পারে উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থদ্যোতকতা নেই, আলোচনা করো। যেটাই আসুক সেইটা তুমি এভাবে লিখবা। উপসর্গ যেসব অর্থহীন শব্দ কোনো অর্থময় শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। যেমন পরা যোগ জয় সমান পরাজয়, প্র যোগ হার সমান প্রহার। এখানে জয় শব্দের অর্থ হলো জয় লাভ করা, এর আগে পরা কথাটি বসালে এর অর্থ দ্বারায় পরাজিত হওয়া। পরা শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এটি জয় শব্দটির পূর্বে বসে নতুন শব্দের সৃষ্টি করেছে, তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থদ্যোতকতা নেই। উপসর্গের প্রয়োজনীয়তা: নাম্বার 1, নতুন অর্থ সৃষ্টি করে। নাম্বার 2, ভাষাকে সহজ করে। নাম্বার 3, শব্দের উচ্চারণ সহজ করে। নাম্বার 4, শব্দকে শ্রুতি মধুর করে। অথবা 4-এর খ তুমি অ্যান্সার করতে পারো। হ্যাঁ, এখানে সমাস, ব্যাস বাক্য সহ সমাস। ঠিক আছে, তো এইটা মধ্যে যেমন ধরো এখানে 8টা থাকবে, এর মধ্যে দেখো দেশান্তর আছে। ঠিক আছে, দেশান্তর, কোনোটার মধ্যে যদি অন্তর এরকম থাকে তাহলে ওইটা হচ্ছে কি, ওইটার ব্যাস বাক্য করার জন্য তোমাকে জাস্ট কী করতে হবে, অন্য, তারপরে এই যে অন্তরের আগে যা আছে এটা বসাইতে হবে, মানে অন্য দেশ, দেশান্তর অন্য দেশ, কালান্তর অন্য কাল। আর এই সমাসের নামটা কি, নিত্য সমাস। তার মানে এই সমাস আসলে তোমাকে প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, এভাবে অ্যান্সারটা করতে হবে। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, এটা হচ্ছে কর্মধারয় সমাস। পকেট মার, হ্যাঁ পকেট মারে যে, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, কিংবা ডাইরেক্ট তুমি তৎপুরুষ সমাস লিখলে উত্তর হবে। সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, এটা হচ্ছে কি, কর্মধারয় সমাস। ঠিক আছে, কর্মধারয় সমাস। অথবা এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো ডাইরেক্ট যদি কর্মধারয় সমাসটা লেখো তাহলেই হবে। তেলে ভাজা, ব্যাস বাক্য তেলে ভাজা, অলুক তৎপুরুষ সমাস। মন মাঝি, মন রূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। উপনদী, নদীর সাদৃশ, অব্যয়ীভাব সমাস। লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, ব্যতিহার বহুব্রীহি সমাস। তুমি যদি না বুঝো অন্তত বহুব্রীহি সমাসটা যদি ধরতে পারো তাহলেই চলবে। এইভাবে এখানে আমাদের এই পিডিএফের মধ্যে বাকিগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এই পিডিএফটা তোমরা যারা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01850774959, জাস্ট একটা SMS দাও। 5-এর খ, বন্ধনীর নির্দেশ অনুসারে নিচের বাক্যগুলো পরিবর্তন করো। ধরো এখানে দেওয়া আছে তিনি ধনী হলেও অসাধু নন, এটাকে জটিল করতে বলা হচ্ছে, জটিল বাক্য তোমাকে কনভার্ট করতে হবে।
তো যখন জটিল বলবে তখন আমরা এই যে মেথডটা বলতেছি, যদিও, তবুও, যিনি, তিনি, যখন, তখন, যেখানে, সেখানে, এই বিষয়গুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা ব্যবহার করব এই কি করার জন্য, জটিল বাক্যে কনভার্ট করার জন্য। তাহলে তিনি ধনী হলেও অসাধু নন। তাহলে এটা আমরা লিখতে পারি কি, যদিও তিনি ধনী তবু তিনি অসাধু নন। তার মানে যদিও, তবুও বা তবু, এরকম দিয়ে আমরা এই বাক্যটা ক্রিয়েট করছি। জটিল মানে কি, যে বাক্যটা দেওয়া থাকবে ওই বাক্যটাকেই দুইটা বাক্যে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তিনি ধনী হলেও অসাধু নন, এইটাকে আমরা যে দুইটা বাক্যে কনভার্ট করি, তাহলে একটা হয় যদিও তিনি ধনী, আর আরেকটা হয় তবু তিনি অসাধু নন, এরকম। ঠিক আছে, পৃথিবী অস্থায়ী, এটাকে নেতিবাচক করতে বলছি। নেতিবাচক মানে কি, নেগেটিভ। হ্যাঁ, অর্থাৎ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স ইংরেজিতে যে নেগেটিভ যে পড়ছি এটা ওই রকম। ঠিক আছে, পৃথিবী অস্থায়ী, তাহলে এই যে পৃথিবী অস্থায়ী এর বিপরীত কি, চিরস্থায়ী। আর যেহেতু নেগেটিভ করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই জায়গায় আমাদের ব্যবহার করতে হবে না বা নয়। ঠিক আছে, তার মানে জাস্ট তুমি কি করবা, যে এখানে যে শব্দটা থাকবে সাবজেক্টের পরে, যে শব্দটা থাকবে ওটা বিপরীত করে দিবা, বিপরীত করার পরে না আর নয় বসায় দিবা, না অথবা নয়। ছেলেটি খুব মেধাবী, তাহলে এটাকে বিস্ময়বোধক করতে বলছে। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে ছেলেটি কত মেধাবী। বাক্যে যদি একজন কথাটা উল্লেখ থাকে তাহলে এই মাঝখানে আসবে কি, আর যদি একজন না থাকে তাহলে আসবে কত। তাহলে এখানে ছেলেটি কত, ছেলেটি খুব মেধাবী, এইটার মধ্যে কিন্তু এক কথাটা উল্লেখ নাই। তো এক কথাটা উল্লেখ নাই বিধায় এই যে কর্তা যেটা আছে, সাবজেক্ট যেটা আছে, এরপর সাথে জাস্ট আমরা কত বসাই দিব, তারপর প্রশ্ন যা আছে তাই। তার বয়স হলেও শিক্ষা হয়নি, এটা যৌগিক করতে বলছে। যৌগিক করার জন্য আমাদের দুইটা বাক্যের মাঝখানে আমাদের ও এবং কিন্তু ব্যবহার করতে হবে। যেমন তার বয়স হলেও শিক্ষা হয় নাই, তার মানে একটা বিষয় হচ্ছে তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় নাই। তো যেহেতু এখানে বয়স হলে মানুষের শিক্ষা হয় কিন্তু তার হয় নাই, বিপরীত ঘটে গেছে, এই জন্য কিন্তু আসছে। আর সমজাতীয় বোঝালে এবং হয়, নেগেটিভ বোঝালে ও হয়। ঠিক আছে, তো এই যে দুইটা বাক্যের মাঝখানে ও এবং কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে যৌগিক করার জন্য। এরপরে বইটি তোমার পড়া উচিত, এটাকে অনুজ্ঞা করতে বলা হচ্ছে। অনুজ্ঞা মানে মানে আদেশবাচক, আমরা যেটাকে আসলে ইংরেজিতে ইম্পারাটিভ সেন্টেন্স বলি, ওইটা হচ্ছে মূলত কি, অনুজ্ঞা। তো এখানে বইটি তোমার পড়া উচিত, বইটি তোমার পড়া উচিত, এটা আমরা লিখতে পারি যে বইটি পড়ো, বইটি পড়ো। তোমার কথাটা আমরা বাদ দেবো, উচিত বাদ দেবো, যে বইটি পড়ো মানে আদেশবাচক করতে হবে। অনুজ্ঞা মানে কি, আদেশবাচক। এরপরে যদি বই পড়ো তবে জ্ঞান অর্জন করবে, এটাকে সরল করতে বলছে। তো এখানে যদি বই পড়ো তবে জ্ঞান অর্জন করবে, এখানে দুইটা অংশ মানে দুইটা বাক্য আছে। এই দুই বাক্যকে এক বাক্যে কনভার্ট করার নাম হচ্ছে সরল। মানে বাক্য থাকবে দুইটা, এটাকে তুমি এক এক বাক্যে মানে এক কথায় প্রকাশ করবে। যদি বই পড়ো তবে জ্ঞান অর্জন করবে, তাহলে আমরা লিখতে পারি যে বই পড়লে জ্ঞান অর্জন করবে, বই পড়লে জ্ঞান অর্জন করবে। এবার আসি প্রশ্নবোধক বাক্য। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, প্রশ্নবোধক। এখানে জাস্ট এই যে বাংলাদেশ, এটা কর্তা বা সাবজেক্ট, এরপরে জাস্ট কি দিয়ে দেবো আমরা, কি। আর এটার মধ্যে যদি অ্যাফার্মেটিভ থাকে মানে নেগেটিভ না হয়, তাহলে আমাদের শেষে ব্যবহার করতে হবে না বা নয়, না অথবা নয়। আর যেহেতু প্রশ্নবোধক, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হবে। তাহলে বাংলাদেশের পরে কি দিলাম, তারপরে বাকি যা আছে তাই। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ, এটার কোথাও কি নাই, না বা নয় কথাটা নাই, এজন্য আমরা না বা নয় কথাটা রাখবো। বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ না দিলেও চলে, অথবা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ নয় দিলেও চলে। তুমি সুখী হও, নির্দেশবাচক। তাহলে এটা কি, নির্দেশবাচক, তোমার সুখ কামনা করি, তোমার সুখ কামনা করি।
এবার আসি আমরা ছয়ের কতে। ছয়ের কটা অ্যান্সার করি, বুদ্ধিমানের কাজ হবে। বাক্য শুদ্ধিকরণ। এই বাক্য শুদ্ধিকরণ এই টপিকটা কীরকম, যে বাক্যের মধ্যে কোথাও না কোথাও ভুল থাকবে, সেই ভুলটা তোমাকে ঠিক করতে হবে। এখানে আছে আমি, তুমি ও তিনি আজ বাগানে যাবেন। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা যে তিনটা পার্সন যদি থাকে, যে ফার্স্ট পার্সন আমি, তারপর তুমি, তিনি, তিনটা পার্সনই রয়েছে। মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটা পার্সনই যখন থাকবে তখন যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে হবে 1 2 3। আর যদি দোষ স্বীকার করা না বোঝায় তাহলে হবে 2 3 1। তো এই বাক্যের মধ্যে কোথাও কোনো দোষ স্বীকার করা বোঝায় নাই, তাহলে আমাদের 2 3 1 ব্যবহার করতে হবে। তো এখানে 2 মানে কি, আগে হবে কি তুমি, এখানে 2 মানে হচ্ছে আগে হচ্ছে তুমি, 2 3 1 হয় যেহেতু। তারপর 3 3 মানে কি, এখানে তিনি, আর 1 মানে কি আমি। তার মানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, আর তিনি হচ্ছে থার্ড পার্সন। তো এইভাবে। এরপর আসি আমরা যে এই দুর্ঘটনা দৃষ্টে আমার হৃদয় কম্প উপস্থিত করল। তাহলে এই দুর্ঘটনা দেখে আমার হৃদয় কম্প উপস্থিত লেখা হয়েছে। তো এখানে যে উপস্থিত, এই উপস্থিতের জায়গায় জাস্ট আমরা শুরু বসাইতে, উপস্থিতের পরিবর্তে শুরু। তার মানে এই উপস্থিতটাকে পরিবর্তন করে দিলে, এই জায়গায় শুরু লিখে দিলেই তোমার বাক্যটা শুদ্ধ হয়ে গেল। এইভাবে ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। তাহলে ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। প্রতিদ্বন্দ্বিতা বানানটা ভুল আছে, এটা ঠিক করে দিলে হয়ে গেল। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বলছে, তো সমৃদ্ধশালী থেকে শালী কথাটা বাদ দিলাম। বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। হ্যাঁ, বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। ওকে, যে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব, এখানে শ্রদ্ধাঞ্জলি বানানটা ঠিক করতে হবে, তাহলেই হয়ে গেল। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ, এই গীতাঞ্জলি বানানটা ভুল আছে, এটা ঠিক করতে হবে তোমাকে। বঙ্কিমচন্দ্রের ভয়ঙ্কর প্রতিভা ছিল। ভয়ঙ্কর প্রতিভা কখনো ভয়ঙ্কর হয় না, অসাধারণ হতে পারে। তো এখানে ভয়ঙ্করের পরিবর্তে অসাধারণ কথাটা ব্যবহার করতে হবে। আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো, প্রমাণ না, আসলে প্রমাণের জায়গায় তোমাকে লিখতে হবে প্রমাণিত। আজ আমার কনিষ্ঠ বোনের বাগদার অনুষ্ঠান। তো বাগদার মানাটা তোমার ঠিক করতে হবে। বাঘের মধ্যে হসন্ত রয়েছে। এক পোষে শীত যায় না, আসলে এক পোষে হয় না, পোষের জায়গায় তোমাকে লিখতে হবে মাঘে। ঠিক আছে, পোষের জায়গায় তোমাকে লিখতে হবে কি, 1 মাঘে শীত যায়। 1 মাঘে শীত যায়। ওকে, যে 1 মাঘে শীত যায়। পোষের জায়গায় আমরা মাঘটা বসাই দিছি। একটা গোপনীয় কথা বলি, একটা গোপন কথা বলি, গোপনীয় জায়গায় জাস্ট গোপন, এটাই শুধু চেঞ্জ হবে। আমার টাকার আবশ্যক নাই, আবশ্যকের জায়গায় আবশ্যকতা। সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, সাক্ষীর জায়গায় দিতে হবে সাক্ষ্য। বিধি লঙ্ঘিত হয়েছে, বিধি লঙ্ঘন হয়েছে না হয়ে কি হবে, লঙ্ঘিত হয়েছে। লঙ্ঘনের পরিবর্তে লঙ্ঘিত। নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন, সপরিবারে বানানটা ভুল আছে, ঠিক করে দিবে, তাইলেই হয়ে গেল। সময় বড় সংক্ষেপ না হয়ে কি হয়, সংক্ষিপ্ত। তাকে বাড়ি যাইতে দাও না, যাইতে জায়গায় যেতে হবে। সব পাখিরা নীড় বাঁধে না। তো সব বলে তো আর পাখিরা বলার প্রয়োজন নাই, ঠিক আছে, সব পাখি নীড় বাঁধে না। সব পাখিরা নীড় বাঁধে না হয়ে কি হলো, সব পাখি নীড় বাঁধে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। প্রতিযোগিতা বানানটা ভুল আছে, এই বানানটা ঠিক করলে হয়ে গেল। সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম। নিরোগী লোক আসলে সুখী, তাহলে আবার নিরোগ লোক, নিরোগী থেকে নিরোগ হলো। উপরোক্ত বাক্যটি শুদ্ধ না, উপযুক্ত হয়, উপরোক্ত হয় না।
দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রু জল সংবরণ করতে পারল না। অশ্রু আর জল একই বিষয়, তার মানে দুইটাই রাখা যাবে না, যে কোনো একটা রাখতে হবে, হয় অশ্রু নাহলে জল। তাহলে আমরা অশ্রুটাই রাখলাম, মানে একই রকম শব্দ থাকলে একটি বাদ যায়। এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ। অজ্ঞানতা হয় না, অজ্ঞতা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে, তাহলে চলাকালীন যে বিষয়, সময় তো একই বিষয়, তাহলে এই সময়টা আমরা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলেই হয়ে গেল। পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ। পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে। পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা থেকে হলো বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। সরি, আমরা বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। আমরা বিদেহী আত্মার শান্তি কামনা করছি। চির শান্তি না দিয়ে কি হবে, শান্তি কামনা করছি। চির শান্তির জায়গায় ভুল আছে। তো এই ছিল তোমাদের ব্যাকরণ অংশের জন্য ক্লাস। একটু অসুস্থ হওয়ার পরেও আমি ক্লাসটা তোমাদেরকে নিয়ে দিলাম, কারণ তোমাদের পরীক্ষা শনিবারই। তো আজকের পরীক্ষা তোমাদের কেমন হয়েছে সেটা কমেন্টে জানা দাও। আর যদি তোমরা পরবর্তী যে পার্ট অর্থাৎ নির্মিত অংশ সে যদি চাও, তাহলে জাস্ট একটা কমেন্ট করে এটা জানিয়ে দাও। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যদি ভালো লাগে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।